আমি শুনতেছি আপনাদের জি, কথা। আমি হাসিনার কথা শুনতেছি, বলেন। আমি জানি আপনি খুব কষ্টে আছেন, বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমি আর কি কষ্টে থাকবো আমার এবারে আরো বিব্রতকর ঘটনা ঘটলো। এই ঘটনায়, গুলির ঘটনায় এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করলো পুলিশ। খুলনার এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী আটক, যেটা এনসিপির জন্য রাজনৈতিকভাবে খুবই বিব্রতকর একটা ব্যাপার। তাসনিম যারা একটা নতুন ফোন দিয়ে এটেছে, তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে, তারা ভাবে তারা সবকিছু বুঝে, বাংলাদেশের মানুষ সব অবুঝ, আমরা কিছুই বুঝি না। তাসনিম যারা গত 15 মাস থেকে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, চুরিচামারি করেছে রাষ্ট্র থেকে। সরকার কি এমন একটা গৃহযুদ্ধ পরিস্থিতি চাইছে? কারা এত অস্ত্র সংগ্রহ করতে চাইছে, কারা সে অস্ত্র জমিয়ে রাখছে এবং কারা সে অস্ত্র কখন ব্যবহার করতে চায়? এই পুরো পরিস্থিতিটা নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি সারা বাংলাদেশকে একটা অস্ত্রবাদীর দেশে? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদে। আবার একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজটি কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। তো দর্শক, এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলছি না, চলুন দেখে আসি আজকের সে কাঙ্ক্ষিত ভিডিও। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলুন দর্শক, এই কাঙ্ক্ষিত ভিডিও দেখে আসি, তারপর এ বিষয় নিয়ে কথা বলছি। জাতীয় নাগরিক পার্টির যে নেত্রী তাসনিম যারা, বিশেষজ্ঞ তাসনিম যারা একটা নতুন ফোন দিয়ে এটেছে, তারা নিজেদেরকে অনেক চালাক মনে করে, তারা ভাবে তারা সবকিছু বুঝে, বাংলাদেশের মানুষ সব অবুঝ, আমরা কিছুই বুঝি না। সামনে নির্বাচন আসতেছে, নির্বাচন উপলক্ষে সে সাধারণ মানুষের থেকে সাহায্য চেয়ে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে একটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং দেখতে পেলাম সর্বশেষ স্ট্যাটাস অনুযায়ী 5.5 ঘন্টায় প্রায় 5 লক্ষের মতো টাকা পেয়ে গেছে তার বিভিন্ন অ্যাকাউন্টে। তাসনিম যারা গত 15 মাস থেকে যে পরিমাণ দুর্নীতি, লুটপাট, চুরিচামারি করেছে রাষ্ট্র থেকে, এখন নতুন করে নির্বাচনের জন্য টাকা প্রয়োজন হচ্ছে। এগুলা কোনো টাকা প্রয়োজন না, এইসব টাকা কোনো বিষয় না। বিষয় হচ্ছে কালো টাকাগুলাকে সাদা করতে হবে। অবৈধ উপায়ে টেন্ডারবাজি করে, নিয়োগ বাণিজ্য করে যে অর্থ উপার্জন করেছে গত 15 মাসে, এই টাকাগুলাকে বৈধ করা, এই টাকাগুলাকে হোয়াইট করার জন্য এখন এই নতুন ফান্ডিং এর একটা নাটক শুরু করেছে। এই নতুন ফান্ডিং এ নতুন নতুন নাটক দেখাবে, নতুন নতুন হিসাবের সমীকরণ সামনে নিয়ে এসে তার যে অবৈধ উপায়ে অর্জিত সম্পদ, অর্থ, সেগুলোর বৈধতা দেওয়ার জন্য এই কাজগুলো করতেছে। এই আর মেয়েগুলা এত শেয়ান, তারা মনে করে তাদের থেকে বুদ্ধিমান বাংলাদেশের মানুষ কেউ নাই। তোরা যে লুটপাট করেছিস, তোদের কয়েকটা প্রজন্ম বসে খেলেও শেষ করতে পারবে না, অথচ নির্বাচনের জন্য সাধারণ মানুষের কাছে টাকা প্রার্থনা করতেছে। কি একটা অবস্থা! ভিক্ষা করতেছে, মানে ভিক্ষা করে সাধারণ মানুষের একটা সিম্পেথি নেবে, পাশাপাশি কালো টাকাগুলো সাদা হবে, মানে এক ঢিলে দুই পাখি মারতেছে। এই তাদেরকে টাকা কেউ দিচ্ছে কিনা আমি জানি না, তবে আমার মনে হচ্ছে এরা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে নিজেদের টাকা নিজেরাই পাঠাবে, সেখানে পাঠিয়ে সেগুলোকে বলবে যে আমরা ফান্ডিং পেয়েছি, আমরা ডোনেশন পেয়েছি, এবং সেটা তাদের যে কালো টাকাগুলো আছে একটা বিশাল অঙ্ক দাঁড় করে সেগুলোকে বৈধ করবে। এটাই আপনারা দেখবেন, এই ধরনের সংবাদ আপনারা পাবেন। ওদের ভবিষ্যতে তো সরকার পরিবর্তন হবে, সরকার পরিবর্তনের পর দেখবেন এরা কত কালো টাকা কামিয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই 6,500 কোটি টাকার মালিক, শুনলাম গতকাল গোয়েন্দা তথ্য। ভাবতে পারেন, গত 15 মাসে 6,500 কোটি টাকার মালিক হয়েছে এই টুকাই বাচ্চা। দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভ হয়েছে। শুভেন্দু অধিকারী, বিজেপির যে নেতা, তার নেতৃত্বে তারা বিভিন্ন স্লোগান দিয়েছে, দীপু হত্যার বিচার চাই, সুৎখুর ইউনূসের দুগালে জুতা মারো তালে তালে, অসংখ্য স্লোগান আমি শুনলাম। এটা স্বাভাবিকভাবেই সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তারা একটা কর্মসূচি দিয়েছে। তারা হয়তোবা ভারতে যে বাংলাদেশি দূতাবাস আছে সেখানে গিয়েছিল, প্রতিবাদ জানিয়েছে। এর প্রেক্ষিতে সুৎখুর ইউনূস ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশের ভিসা বন্ধ করে দিয়েছে। ভাবটা দেখে এমন মনে হচ্ছে ভারত বাংলাদেশের উপর নির্ভরশীল, ভারতীয়রা বাংলাদেশে না আসলে তাদের অনেক ক্ষতি হবে, ভারতীয়রা বাংলাদেশে না আসলে ভারতের যাওয়ার আর কোথাও কোনো জায়গা নাই, এরকম মনে হচ্ছে তাদের ভাবটা দেখে। মানুষ কি বুঝতে পারছে বাংলাদেশের ভবিষ্যতে কি অপেক্ষা করছে? 7 সিস্টার্স দখল করবেন, দূতাবাস বন্ধ করবেন, উস্কানি দেবেন, আর ভারত কি চেয়ে চেয়ে দেখবে সবসময় সারাক্ষণের জন্য? ভারত যেই সহনশীলতার পরিচয় দিয়েছে গত 15 মাসে, এই সহনশীলতা চীনের সাথে যদি বাংলাদেশের সীমান্ত থাকতো, চীন দেখাতো না, চীন আরো আগে আক্রমণ করে বসতো। ভারত শুধুমাত্র এই দেশটাকে স্বাধীনতার সময় সহায়তা করেছিল। এই দেশের প্রতি একটা ভালোবাসা, আবেগ তাদের আছে, এবং ভারতীয় নাগরিকরা বাংলাদেশের মানুষকে প্রচন্ড ভালোবাসে। বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে তারা সহায়তা করেছিল, খাদ্যের যোগান দিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। ভারতের 18,000 সৈন্য আত্মাহুতি দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে। সেই আবেগের জায়গা থেকে, সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গা থেকে ভারত এখনো যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। তার মানে কি ভারত সবসময় চুপ থাকবে? এটা মনে হয় আপনাদের? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন তো। পৃথিবীতে বাংলাদেশের এমন কোন মিত্র রাষ্ট্র আছে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশের হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবে? একটা মিত্র দেখাতে পারবেন? উইদাউট পাকিস্তান। পাকিস্তানে নিজের মাজা ভাঙা, সে লড়াই করবে না, সে ভারতের সাথে ঝামেলা বাঁধিয়ে দিয়ে তারা সেখানে বসে বসে মজা লুটবে। এটাই পাকিস্তান, আর কিচ্ছু করবে না, কোনো সহায়তা করবে না। এখন সহায়তাটুকু করছে এটা যুদ্ধ লাগানোর জন্য। যুদ্ধ শুরু হয়ে গেলে কোনো সহায়তা করবে না। আর বাংলাদেশ কতক্ষণ টিকতে পারবে? আধা ঘন্টা, 1 ঘন্টা, 7 দিন, 15 দিন, 1 মাস, এরপর পারবে? কখনোই পারবে না। মুখে মুখে কথা বলা অনেক সহজ, কিন্তু রাষ্ট্র পরিচালনা করা অনেক কঠিন। রাষ্ট্র চালাতে প্রয়োজন বাস্তবতা, পাশাপাশি কূটনীতি, যেটার কোনোটাই সুৎখুর ইউনূসের মধ্যে নাই। আছে শুধু চক্রান্ত
আছে শুধু প্রতিহিংসা, এগুলা ছাড়া ইউনূসের মধ্যে আর কোনো বিষয় আছে বলে আমি মনে করি না। আমি এই 15 মাসে দেখতে পাইনি। ইউক্রেনের ধ্বংস যদি আপনাদেরকে না শেখায় কিছু, বাঙালিদেরকে বলতেছি, তাহলে আর কোনোদিন কোনো জাতি কোনো উদাহরণ আপনাদেরকে কিছু শেখাতে পারবে না। কূটনীতির নির্মম খেলায় হয়তো বাংলাদেশ একটা সময় বিলীন হয়ে যাবে আমার মনে হচ্ছে, কারণ বাংলাদেশ এভাবে চলতে থাকলে একটা সময় গিয়ে ভেঙে যাবে। বাংলাদেশ তার ভূখণ্ড হারিয়ে ফেলবে, সত্যি সত্যি বলতেছি, হারিয়ে ফেলবে। সুদখোর ইউনূস পোলা নিজের স্বার্থের জন্য একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংস করে দিল। এই রাষ্ট্রের প্রত্যেকটা প্রজন্মকে ধ্বংস করে দিল। অদূর ভবিষ্যতে যে প্রজন্মগুলো এই রাষ্ট্রে আসবে, সমসাময়িক যে প্রজন্মটা ছিল জেনজি, শেষ করে দিয়েছে। এই প্রজন্মের মধ্যে শিক্ষা দীক্ষার কোনো কিছু নাই, আছে শুধু উগ্রতা, ভণ্ডামি, নোংরামি, অশ্লীলতা, এগুলাই। এর বাইরে শিক্ষা দীক্ষায় দীক্ষিত হতে হবে, সুশিক্ষিত হতে হবে, এসব কিচ্ছু নাই। সুদখোর ইউনূস এই জেনারেশনের মধ্য থেকে যে প্রবণতাটা ছিল, শিক্ষার প্রবণতা, এটাকে পুরোপুরি নির্মূল করে ফেলেছে। এই ক্ষেত্রে ডিপ স্টেট, আইএসআই, সুদখোর ইউনূস এবং জামাতের গুলারা পুরোপুরি সফল। চোখের সামনে একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল, অথচ আমরা কিচ্ছু করতে পারলাম না। এই লজ্জা, এই ব্যর্থতা আজীবন বয়ে বেড়াতে হবে আমাদেরকে। এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করলো পুলিশ। খুলনাতে এনসিপির যে শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং সেটা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। বলা হচ্ছে তিনি মাদকাসক্ত ছিলেন, মাদক নিয়ে নানা ধরনের দেন দরবার, নানা ধরনের মনোমালিন্য, সেসবের কারণে গুলির ঘটনা ঘটেছে। একটা নির্দিষ্ট বাসায় তারা আড্ডা দিতেন, সেখানে মেয়ে নিয়ে যেতেন, এরকম নানা খবর বলা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে। ইনভেস্টিগেশনে সেরকমটা নাকি উঠে এসেছে, যেটা এনসিপির জন্য রাজনৈতিকভাবে খুবই বিব্রতকর একটা ব্যাপার। এবারে আরো বিব্রতকর ঘটনা ঘটলো। এই ঘটনায়, গুলির ঘটনায় এনসিপির যুব শক্তির এক নেত্রীকে গ্রেপ্তার করলো পুলিশ। এই তথ্য যখন পুলিশ দিচ্ছে তখন সমকালীন শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে খুলনার এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী আটক। কিন্তু যে ছবি দেওয়া হয়েছে সেই ছবি দেখে তো মনে হচ্ছে যে উনি আসলে নেত্রী না ছাত্রী, এরকম মনে হচ্ছে। যাই হোক, কি বলছে সমকাল একটু দেখা যাক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক এবং পেশায় তিনি ট্রাক ড্রাইভার মোতালেব শিকদার গুলির ঘটনায় যুব শক্তির নেত্রী মোসাম্মদ তনিমা ওরফে তন্নিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম সমকালকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সকাল 11টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের মুক্তা হাউজে গুলিবিদ্ধ হন মোতালেব। গত 1 নভেম্বর মুক্তা হাউজের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্নি। এই তনিমায় ওই বাসাটা ভাড়া নেন এবং সেখানেই তারা আড্ডা দিতেন। ওই কক্ষেই গুলির ঘটনা ঘটেছে। গত 4 অক্টোবর জাতীয় যুব শক্তির খুলনা জেলা কমিটি অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। কমিটিতে 1 নম্বর যুগ্ম সদস্য সচিবের পদ পান মোসাম্মদ তনিমা। 1 নম্বর যুগ্ম সদস্য সচিব। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার তাজুল ইসলাম বলেছেন, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল 11টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন। ঘটনার পর থেকে তনিমাকে পাওয়া যাচ্ছিল না এবং ওই বাড়ির গণমাধ্যমে আমরা দেখেছি যে একাধিক জন সাক্ষাৎকারে বলছেন যে ওই বাড়ি ভাড়া নেওয়ার পরে, বাড়ির মালিকও বলছেন, ভাড়া নেওয়ার পরে যখন বাড়ির মালিক জানতে পারে যে এখানে বিভিন্ন জন আসে, দল বেঁধে আসে, তারা নেশা করে, মাঝে মাঝে অন্য মেয়েদের নিয়ে যাওয়া হয়, তখন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয় যে বাড়ি তোমরা ছেড়ে দাও। কিন্তু এরই মাঝে গতকালকে এই ভয়াবহ ঘটনাটা ঘটেছে। মোতালেব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। খুলনা মেডিকেলের ডাক্তাররা বলেছেন যে তার কানের একদিক থেকে লেগে গুলি কানের অন্য দিক দিয়ে চামড়া ভেদ করে বেরিয়ে গেছে, মাথায় আঘাত, মানে মাথার ভেতরে ঢুকেনি বলে তিনি জানে বেঁচে গেছেন। ভাগ্য সুপ্রসন্ন ছিল তার। কিন্তু এই গুলিটা কে করলো, কারা করলো, কোন দ্বন্দ্বে? পুলিশ বলছে যে এই মাদক নিয়ে দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তার মানে হচ্ছে, যেটা স্পষ্ট সেটা হচ্ছে পুলিশের ভাষ্যমতে যে এটার সঙ্গে কোনো রাজনীতি জড়িত হয়তো নেই। যদি রাজনীতি জড়িত থেকেও থাকে তাহলে তাদের অন্তর্দ্বন্দ্বের কারণেই এটা হতে পারে, তাদের রাজনীতির। অর্থাৎ এটা কোনো মানে প্ল্যান ওয়েতে কাজ করা কিংবা কোনো একেবারে পরিকল্পনা করে টার্গেট করে এই কাজটা করা, সেরকমটা পুলিশের ভাষ্যতে মনে হয় না। যেটা শরীফ ওসমান হাদির ক্ষেত্রে বলা হচ্ছে যে একেবারে পরিকল্পিত, সব দিকের সমস্ত প্ল্যান, মাস্টার প্ল্যান তৈরি করেই এই কাজটা করা হয়েছে। কিন্তু ওই ক্ষেত্রে পুলিশের ভাষ্য এটা মাদক সংক্রান্ত কর্মকাণ্ড এবং মেয়ে ঘটিত কোনো কর্মকাণ্ড হবে। আদতে হচ্ছেটা কি আমাদের রাজনীতিতে? রাজনীতিতে কারা আসছে, কাদের দখলে চলে যাচ্ছে রাজনীতি? একটা বড় প্রশ্ন তৈরি হয়েই গেল বোধহয়। আমি শুনতেছি আপনাদের কথা। আমি হাসিনার কথা শুনতেছি, বলেন। জি ম্যাডাম, আমার ভাই বিয়ে পাস, সে কোনো চাকরি পায় নাই। কাকা দিল, আমার ভাই চাকরি পায় নাই। আমার ভাই বিয়ে পাস করার চাকরি, কোনো সরকারি চাকরি কোনো পায় নাই। না পাওয়ার কারণে আমার ভাই একটা গার্মেন্টসে ঢুকছিল। গার্মেন্টসে ঢুকে 8 বছর চাকরি করছে। 8 বছর চাকরি করার পর
8 বছর চাকরি করার পর মনে করেন 8 বছর থেকে শুনি নাই, কিন্তু গেছে 18 তারিখে বৃহস্পতিবার রাত্রে তারা মিথ্যা অপবাদ দিয়ে নবীজির নামে কি বলে বলছে, কিন্তু স্যার কিন্তু ম্যাডাম এটার কোনো এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সত্য নাই, এই কথার কোনো প্রমাণ নাই। আমার বাইরে মিথ্যা অপবাদ দিয়ে ম্যাডাম আমার বাইরে মারছে, নির্মমভাবে মারছে। একটা পশুর আমার মানুষ মানে মারে না ম্যাডাম, যে পরিমাণ মারছে। আমি জানি খালি মারি তো নাই, আগুন দিয়ে পোড়ায়। জি জি জি, সে সে মনে করেন ফ্যাক্টরির মধ্যে মারার পরেও, তারা পাড়ায় মারার পরেও, তারপরে ওরা মনে করেন 3 কিলো রাস্তা ওদেরকে মনে করেন শেষ নিয়ে গেছে, আমার ভাই দিবুকে শেষ নিয়ে গেছে। শেষ নিয়ে যাওয়ার পরেও, শেষ নিয়ে যাওয়ার পরে মনে করেন 3 কিলো রাস্তা শেষ নিয়ে যাওয়ার পরে ওরা শেষ নিয়ে যাওয়ার পরে আইল্যান্ডের মাঝখানে নিয়ে যায় গাছের মধ্যে গলার আগে উঠতে হবে লটকাইছে। লটকানির পর ওকে মারছে, মারার পর আবার তারা আবার গলার মধ্যে আটকাইছে, গলার মধ্যে দিয়ে বান্ধার পর আবার ফাঁসি দিয়েছে, ফাঁসি দেওয়ার ওর আগে মারছে, মারার পর পরে মনে করেন ম্যাডাম কেরোসিন দিয়ে তারা পুরা দিচ্ছে পেট্রোল দিয়া। জি ম্যাডাম, এই যে দীপুর বাবা, এই যে দীপুর বাবা, জি আমি দীপুর বাবা, আমি জানি আপনি খুব কষ্টে আছেন, বলেন, আপনি বলেন, মন খুলে কথা বলেন। আমি আর কি কষ্টে থাকবো। আমার এই বয়সের সন্তানের লাশ আমার কান্দে, যে না আমার লাশ আমার সন্তানে নিব, সেই জায়গায় আমি আমার সন্তানের লাশ নিছি, আজকে এখন থাকবো বুঝছেন? এটা আপনি জানতে আছেন, আপনি যদি থাকতেন না তাহলে আজকে হয়তো আমার ছেলেটা হারাইতো না, আমার ছেলেটা আমার কুলে ঠিকই ফিরে আইতো। আজকে আপনি নাই, আমার এই উপজাতি হিন্দু সমাজের উপরে খুব অন্যায় অত্যাচার করতেছে। আপনার এখন জীবনের কোনো নিরাপত্তা নাই, এখন আর কি কই, আমি একটা সুস্থ বিচার চাই। আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়ে তো একদিনে, আর এবার তো আমারই আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল। কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই, তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ, তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে, কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে, সেটা কোনো বিচার টিচার নাই। হঠাৎ এই দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসের যেভাবে মারলো, মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো, ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা, এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক, তারা তো সেটা খুঁজে বের করে না, এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে, আর সব দোষ নন্দ ঘোষ, মানে সব আওয়ামী লীগের উপরে দিয়ে চাপাচ্ছে। কারণ এতে কোনো কিছু না, কোনো পার্টি না, কিছু না, হঠাৎ ওকে নিয়ে মিথ্যা একটা অপবাদ দিয়ে, একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো। ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। আমি জানি না বিশ্বের অনেকে আবার হাদির হত্যায় তারা সমবেদনা জানায়, কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল, আজকে আমাদের যুবলীগের একজনকে গলা কেটে মারলো, ছাত্রলীগের ছেলেকে মারলো, আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের আরেকজনকে হত্যা করলো। কিন্তু প্রতিদিন হত্যা করতে, প্রতিদিন। কোথার দিকে এই দানবরা আসছে বাংলাদেশে, কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম, সেটি আমার এখন চিন্তা। খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন, আমরা দুই বোন তো এক রাত্রে, বাপ মা, 3টা ভাই, 2 ভাই বউ, আমার চাচা, 3জন ফুফাতো ভাই, 3জন ফুফাতো বোন,